বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এত সোনা কোথা থেকে কিভাবে এসেছে, কবেই বা এসেছে? আর এটা কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটা সভ্যতা ছিল যাদের কাছে জলের চাইতেও বেশি সোনা ছিল? এছাড়া বর্তমান সময়ে পৃথিবীর কোন দেশের কাছে সব থেকে বেশি সোনা রয়েছে এটা কি জানেন? বাস্তবে রাসায়নিক প্রক্রিয়ায় সোনা তৈরি করা কি সম্ভব? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা পেতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সন 3100 বিফোর ক্রাইস্ট। এই সময় প্রাচীন ইজিপ্ট মানে মিশরের শ্রমিকেরা প্রাকৃতিকভাবে খুঁজে পাওয়া সোনাগুলোকে পরিষ্কার করে সেগুলোকে ভাটিতে গালিয়ে ঠান্ডা করার যে কাজ তারা পেয়েছিল সেটা 5000 বছর পেরিয়ে গেছে। আর এই বিগত 5000 বছরের মধ্যে মানবজাতি সব মিলিয়ে প্রায় 1,25,000 টন সোনা পৃথিবীর ভূগর্ভ থেকে খুঁজে বের করেছে। আর এত বছর ধরে সোনার ওপরে ভিত্তি করে লেখা সমস্ত সাহিত্য মানে খুঁজে পাওয়া সোনার ওজনের থেকেও ডবল হবে। আজকের এই ভিডিওতে গোল্ডের এমন কিছু ফ্যাক্টর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলো জানার পর আপনারা সোনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভূগোল, রাসায়নিক, টেকনোলজি, সামাজিক এই সমস্ত ফ্যাক্টর আপনারা জানতে পারবেন। সবার প্রথমেই আমরা জানব সোনার জিওলজির ব্যাপারে। যেমনটা আমি প্রথমেই আলোচনা করেছি, আজ থেকে প্রায় 5000 বছর আগে ইজিপ্টের কাছে কি ভারী পরিমাণের সোনা মজুদ ছিল। যদিও এর আগে পর্যন্ত এই সমস্ত সোনা পৃথিবীর ভূগর্ভেই চাপা পড়েছিল। এত পরিমাণে সোনা পৃথিবীর ভূগর্ভ থেকে বের করে নিয়ে আসা কিন্তু কোনোভাবেই সাধারণ ব্যাপার নয়। তাও আবার প্রায় আজ থেকে 5000 বছর আগে, যখন কোনো আধুনিক টেকনোলজিরই আবিষ্কার হয়নি। মানে এক কথায় বলতে গেলে সেই সময় ইজিপ্ট বড় ধরনের জ্যাকপট পেয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনারা কি জানেন এই সোনা মানে গোল্ড আমাদের পৃথিবীর কোনো ধাতু নয়? কারণ আমাদের পৃথিবীর জিওলজি, পৃথিবীর নেচার গোল্ডের অনুরূপ নয়। তাহলে এবার প্রশ্নটা হলো, পৃথিবীতে এত পরিমাণে সোনা কোথা থেকে এসেছে? আজকে আমরা পৃথিবীতে যে পরিমাণে সোনা দেখছি, একটা সময় কিন্তু এই সোনা পৃথিবীতে ছিল না। আসলে আমাদের এই ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে সোনা সুপারনোভা নিউক্লিয় সিনথেসিসের কারণে সৃষ্টি হয়। মানে আরো সহজভাবে যদি ব্যাপারটিকে বোঝাতে চাই, আপনি যে গলায় সোনা পরে আছেন মানে পিওর গোল্ড, সেটি কিন্তু কোনো মৃত তারার অংশবিশেষ। আর পৃথিবীতে যে সোনা মজুদ রয়েছে সেগুলো কিন্তু আজ থেকে কোটি কোটি বছর আগে উল্কা বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ঝরে পড়েছিল। বিজ্ঞানীরা এমনটা মনে করেন এই সমস্ত সোনা ডেব্রিজ অব ডেথ স্টার থেকে এসেছে। আর এই সমস্ত সোনা লাভার আকারে পৃথিবীর অভ্যন্তরে গিয়ে জমা হতে থাকে। মানে এই উত্তপ্ত পৃথিবী আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে ধীরে ধীরে ঠান্ডা এবং শক্ত হতে শুরু করে। তার আগে আমাদের এই পৃথিবীর অবস্থা ছিল আজকের শুক্র গ্রহের মতো। পৃথিবী ঠান্ডা হওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত ধাতুগুলোও জমে ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর বাইরের পরতের ঘনত্ব পার ঘন সেন্টিমিটার 2.6 গ্রাম। আর ঠিক এই কারণেই অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়াম পৃথিবীর উপরিভাগে চলে আসে, কারণ এই উপাদানগুলো ছিল ভীষণই হালকা। আর বাদবাকি লোহা, সীসা, তামা, মার্কিউরি এবং প্ল্যাটিনিয়ামের মতো ভারী ধাতুগুলো পৃথিবীর অভ্যন্তরে গিয়ে জমা হতে থাকে। আর এই ধাতুগুলোর মধ্যে অন্যতম ছিল সোনা। একবার ভেবে দেখুন, সোনার মতো এরকম দুষ্প্রাপ্য ধাতুগুলো যদি সারা জীবনের জন্য পৃথিবীর অভ্যন্তরে চাপা পড়ে থাকতো, তাহলে বোধহয় মানুষ আর কোনো কালেই এই ধাতুগুলোর খোঁজ পেত না। তবে তেমনটা ঘটেনি। আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে এই সমস্ত জমে থাকা সোনা বলুন, দামি দামি ধাতু বলুন, সব পৃথিবীর ওপর স্তরে চলে আসতে থাকে। আগ্নেয়গিরি থেকে উঠে আসা সেই সমস্ত সোনা বৃষ্টির সাথে বয়ে এসে নদীর জলে মিশে যেতে থাকে। এরপর সেই সমস্ত স্বর্ণকণা ধীরে ধীরে নদী পথে সমুদ্র গিয়ে মিশতে থাকে। যদিও সেই সোনা পৃথিবীর অভ্যন্তরে জমে থাকা সোনার তুলনায় অনেকটাই কম, তবু মিশরের নীল নদে এই ধরনের স্বর্ণকণা খুঁজে পাওয়া যেতে থাকে। মিশরবাসীরা নীল নদ থেকে এই স্বর্ণকণাগুলোকে তোলার জন্য নীল নদের ধারেই তাদের বসতি স্থাপন করতে শুরু করে। তার মানে একবার ভেবে দেখুন বন্ধুরা, সোনার মূল্য কিন্তু সেই সময়কার মানুষেরাও বুঝে গিয়েছিল। এরপর থেকে মিশরে সমস্ত কিছু লেনদেন এই সোনার মাধ্যমেই চলত। সোনার জন্যই প্রচুর সাম্রাজ্য গড়েও উঠেছে, আবার ধ্বংসও হয়ে গেছে। সেই সময়কার সম্রাটদের আসল শক্তি ছিল সোনা।
এবার আমরা আলোচনা করতে চলেছি সোনার ফিজিক্স এবং কেমিস্ট্রির ব্যাপারে। বন্ধুরা, মানব সভ্যতার ড্রামেটিক্যাল চেঞ্জের আসল কারণই হলো গোল্ড বা সোনা। এখন যদি আমরা ফিজিক্সের একটি উদাহরণ দিই, মধ্যযুগে ইউরোপিয়ান দেশগুলোতে সোনা ছিল একেবারেই দুর্লভ। এছাড়া মিডিল ইস্টে ছিল মরুভূমি, কোনো নদী নালার অস্তিত্বই ছিল না সেখানে, তাই আরব কান্ট্রিতেও সোনার অভাব ছিল। সোনার এই অভাব মেটানোর জন্যে সেই সমস্ত দেশের অ্যালকামিস্টরা রাসায়নিক প্রক্রিয়ায় সোনা তৈরি করার কাজ শুরু করে দেয়। ইউরোপ এবং মিডিল ইস্টের অ্যালকামিস্টরা পাড়াকে সোনায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করে দেন। তবে শুধু পাড়া কেন, আরও তো বিভিন্ন রকম ধাতু রয়েছে, কারণ পাড়া এবং সোনার মধ্যে শুধুমাত্র একটি ইলেকট্রনসেরই ডিফারেন্স রয়েছে। তাই সেই সময়কার অ্যালকামিস্টরা এই পাড়া এবং সোনার মধ্যে কেবলমাত্র একটি ইলেকট্রনসের ডিফারেন্সকে একেবারেই শেষ করে দিয়ে পাড়াকে সোনায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করে দেন। এর জন্য তারা দিন রাত এক করে যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু কোনো দেশের কোনো অ্যালকামিস্ট এই কাজে সফল হতে পারেন না। তবে বন্ধুরা, সবথেকে অবাক করা বিষয় হলো এই অ্যালকামিস্টদের প্রচেষ্টা কিন্তু একেবারেই ব্যর্থ হয়ে গেছে, সেটা বলা ভুল হবে। কারণ তাদের এই প্রচেষ্টায় তারা অজান্তেই এমন কিছু জিনিস আবিষ্কার করে ফেলে যেটি না থাকলে বর্তমানে হয়তো আমাদের রাসায়ন অসম্পূর্ণ থাকত। তারা হয়তো পাড়াকে সোনায় রূপান্তর করতে পারেনি ঠিকই, তবে এই পাড়াকে সোনায় রূপান্তর করার জন্য তারা অজান্তে 3টি অ্যাসিডের আবিষ্কার করে ফেলে, যেগুলি সত্যি আজকে বর্তমান সময়ে ভীষণই গুরুত্বপূর্ণ অ্যাসিড। আর এই 3টি অ্যাসিডের নাম সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোলিক অ্যাসিড। 1600 শতকে পর্তুগিজ এবং স্পেনিয়ালডো মধ্য এবং উত্তর আমেরিকায় পাড়ি দেয়, আর সেখানে পৌঁছে যে স্বর্ণ ভাণ্ডারের খোঁজ তারা পেয়েছিলেন সেটা দেখে তারা সত্যি অবাক হয়ে যান এবং লোভে পড়ে যান। বন্ধুরা, আসলে ইউরোপিয়ানরা আমেরিকায় যাওয়ার আগে সেখানে নর্থ এবং সাউথ আমেরিকায় অলরেডি কিছু সভ্যতার অস্তিত্ব ছিল, মানে তারাই ছিল এখানকার মূল আদিবাসী। যেমন বর্তমান সময়ে কানাডা এবং ইউনাইটেড স্টেটে লাল চামড়ার যে মানুষেরা বসবাস করে, যদিও ইউরোপিয়ানরা সেই সময় তাদেরকে একেবারেই শেষ করে দিয়েছিল, তবুও তাদের বংশ পরম্পরায় যে কয়েকজন এখনও বেঁচে রয়েছে তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। আর সেরকমই একটি প্রজাতি সাউথ আমেরিকান কন্টিনেন্টে বসবাস করত, এদের নাম ছিল ইক্কা সিভিলাইজেশন। এই ইক্কা সিভিলাইজেশন যে 1000 বছর ধরে নিজেদের ডেভেলপ করেছিল, সেই জায়গায় সোনার ভাণ্ডার ছিল। আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে বেরিয়ে আসা সোনার বেশিরভাগ অংশটাই এই জায়গায় এসে জমা হয়েছিল। তবে সেখানে কিন্তু লোহার অভাব ছিল। ইক্কা সভ্যতার লোকেরা কিন্তু লোহা কি ধাতু সেটা কিন্তু জানতো না। আর এদের কাছে এত পরিমাণে সোনা ছিল যে তারা সমস্ত কিছু যন্ত্রপাতি থেকে শুরু করে বাসনপত্র, এমনকি সোনার পেরেক এবং সেই পেরেককে পেটানোর জন্য যে হাতুড়িটি সেটিও সোনা দিয়ে তৈরি করত। এই ইক্কা সভ্যতার সঙ্গে কিন্তু ইজিপশিয়ান সভ্যতার অনেকটাই মিল রয়েছে। যদি কেউ মারা যেত, তার সঙ্গে সোনার অলংকার সেই মাটিতে পুঁতে দেওয়া হতো। তাদের এই সোনার ভাণ্ডার লুট করার জন্য পর্তুগিজ এবং স্পেনিয়ালডোরা সেখানে এসে হাজির হয়। আর এত পরিমাণে সোনা সেখানে দেখে তাদের তো পাগলের মতো অবস্থা হয়ে যায়। এরপর তারা সেখানে ইক্কা সভ্যতার মানুষদের উপর অত্যাচার চালায় এবং তাদেরকে শেষ করতে থাকে। তারপর তারা সেখান থেকে সমস্ত সোনা লুট করে জাহাজে দেশে নিয়ে আসতে থাকে। এরপর 24শে জানুয়ারি 1848 সাল জেমস মার্শাল নামের একজন ইউরোপিয়ান আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি নদীতে তিনি চকচকে সোনার কিছু টুকরো দেখতে পান। ঠিক এরপর থেকেই শুরু হয়েছিল গোল্ড রাশ। রাতারাতি সেই স্থানে নদীর ধারে বসতি স্থাপন করে থাকতে শুরু করে মানুষ। পরবর্তীকালে এই জায়গাটির নাম হয় স্যান ফ্রান্সিসকো। এরপর এই দুর্মূল্য ধাতুটিরও কদর বাড়তে থাকে আমেরিকায়। এরপর বরফাবৃত দেশ রাশিয়াতেও সোনার ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়। এর কিছু বছর পর সাউথ আফ্রিকায় 5-5টি সোনার খনির হদিশ পাওয়া যায়। কিন্তু আফ্রিকার দুর্ভাগ্য হলো আফ্রিকা সারা জনম লেবারই থেকে গেল। নিজেদের খনি থেকে তুলে নিয়ে আসা সোনার সৎ ব্যবহার তারা কোনোদিনই করতে শিখল না, কারণ ব্রিটেন কমনওয়েলথের নামে এই দেশে লুঠো রাজ শুরু করে দিয়েছিল। আর এভাবে করেই আমাদের পৃথিবীর ইতিহাসে কিছু দেশ গোল্ড সমৃদ্ধ হয়ে ওঠে। এবার যদি সোনার দামের কথা আমরা উল্লেখ করি, তাহলে সেটি বেশিরভাগ সময় 24 ক্যারেটেই ধার্য করা হয়। আসলে 24 ক্যারেটকেই পিওর গোল্ড বলে মানা হয়। যদি 24 ক্যারেট না হয়ে সোনা 8-9 ক্যারেটের হতো, তাহলে সেটিকে সোনা বলেই ধরা যেত না, কারণ তাদের সোনার থেকেও অন্য ধাতুর পরিমাণটা বেশি থাকবে। আসলে সোনার গয়নাকে যদি সোনার গয়না বলে মনে করেন, তাহলে সেটি 10 ক্যারেট বা তার ওপরে হতে হবে। আমেরিকায় বেশিরভাগ ক্ষেত্রে 14 ক্যারেটের গয়নাই তৈরি হয়।
ইউরোপে 18 ক্যারেটে সোনার গয়নার প্রচলন রয়েছে। অন্যদিকে মিডল ইস্টে 21 ক্যারেট এবং আমাদের ভারতে 22 ক্যারেট সোনার প্রচলন রয়েছে। তবে আমাদের ভারতে বিহার এবং উড়িষ্যা রাজ্যে বেশিরভাগ মানুষই 24 ক্যারেটের গয়নাই পরতে পছন্দ করেন। 24 ক্যারেটের সোনার গয়না ভীষণই নরম হয়ে থাকে, আর অল্প সময় ব্যবহার করার পর সেই গয়না বেঁকে যাওয়ার সম্ভাবনাও প্রবল থাকে। তো বন্ধুরা, এবার আসল প্রশ্ন হলো, বর্তমান সময়ে সব থেকে বেশি সোনা কোন দেশের কাছে আছে? তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো, সব থেকে বেশি সোনা রয়েছে আমাদের পৃথিবীতে সব থেকে শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম একটি শক্তিধর দেশ, সেটি হলো আমেরিকা। আমেরিকার কাছে মোট সোনা রয়েছে 8,134 টন। আর এমনটা মানা হয় আমাদের ইন্ডিয়ার কাছে রয়েছে মোট 800 টন সোনা। আর এর মধ্যে 707 টন সোনা রয়েছে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। তো বন্ধুরা, এ তো বললাম দেশের সরকারি সম্পত্তির কথা। আপনারা কি জানেন আমাদের দেশের মানুষের কাছে সব মিলিয়ে কত সোনা হবে? আমাদের দেশের মানুষের কাছে সব মিলিয়ে যা সোনা আছে, অন্যান্য দেশ হয়তো পেছনে পড়ে থাকবে। সোনার গয়না থেকে শুরু করে আমাদের দেশের কিছু কিছু মন্দির রয়েছে, সেই সমস্ত মন্দিরগুলোতেও আপনারা সোনার ছোঁয়া দেখতে পাবেন। তবে এটুকু বলা যেতেই পারে যে সোনার খনির ব্যাপারে কিন্তু আমরা প্রথম থেকেই কাঙাল। আমাদের দেশ নদীমাতৃক দেশ হলেও এই নদীতে কিন্তু কোনো সোনার টুকরো আপনি খুঁজে পাবেন না। তাহলে এত সোনা ভারতে কোথা থেকে আসলো? প্রাচীন কাল থেকেই আমাদের ভারত মশলাপাতি থেকে শুরু করে কাপড় ইত্যাদি পৃথিবীর অন্য অন্য দেশগুলোতে বিক্রি করত। আর এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আজকের পেট্রোলের থেকেও বেশি দামি ছিল। আর এর পরিবর্তে যুগ যুগ ধরে ভারতে বিদেশ থেকে সোনা আসতে থাকে। আর এভাবে করেই ভারত গোল্ডের প্রিজার্ভারে পরিণত হয়। পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদেদের হিসেব অনুযায়ী আমাদের ভারতবর্ষের কাছে মোট সোনা রয়েছে 10,000 টনের থেকেও বেশি। তো এখন যদি আপনার হাতে সময় থাকে তাহলে 10,000 টন মাল্টিপ্লাই বাই 1,000 গ্রাম করুন। যে অঙ্কটা পাবেন সেটা বর্তমান সময়ে গোল্ডের দাম দিয়ে আবার মাল্টিপ্লাই করুন। তত টাকার সোনা এখন এই মুহূর্তে আমাদের ভারতে রয়েছে। তো বন্ধুরা, সেই দুর্ধর্ষ অঙ্কটি যদি আপনারা করতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষা করব আপনাদের রিপ্লাইয়ের জন্যে। আর আজকের এই উপস্থাপনা সম্বন্ধে যদি কোনো রকম বক্তব্য থাকে সেটিও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।